দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের ম্যাচ ডের আয়োজন এক্সপার্ট অপিনিয়নে। আর কিছুক্ষণ পরেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে। এরই মধ্যে টস হয়ে গিয়েছে, সেখানে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট ধারাভাষ্যকার কামরুজ্জামান। তার কাছ থেকে জানার চেষ্টা করব বাংলাদেশ এই ম্যাচে কেমন করতে পারে, যেহেতু বাংলাদেশ প্রথম ম্যাচটা খুব একটা ভালো খেলেনি, ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচটা হেরেছে। কামরুজ্জামান, আপনাকে স্বাগতম চ্যানেলে। অসংখ্য ধন্যবাদ। কামরুজ্জামান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগতম চ্যানেলে। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। কামরুজ্জামান, আপনি ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। জিততে হলে বাংলাদেশে কত রান করতে হবে টিম টোটালে এই ম্যাচে? আধুনিক ওডিআই ক্রিকেটে কত রান করলে একটা ফাইটিং স্কোর হবে, একটা জিতার নিশ্চয়তা থাকবে, এটা বলা খুব টাফ। সবচেয়ে বড় যে ব্যাপারটা, বাংলাদেশ কোন মুহূর্তে কি সিচুয়েশনে কিভাবে ব্যাট করতে হবে এটা আজ পর্যন্ত শিখেনি। দল হারবে জিতবে, একটা বড় স্কোর হবে, একটা ফাইটিং স্কোর হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে, ওটা পরে। সবার আগে মাইন্ড সেট আপটা করতে হবে যে আমরাও খেলতে পারি, আমরাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি, চ্যালেঞ্জিং ক্রিকেট খেলতে পারি, আমরা বিশ্বের যে কোনো দলকে পরাজিত করতে পারি। এই মাইন্ড সেট আপটা আগে। আধুনিক ওডিআই ক্রিকেটে গত ম্যাচে প্রথম ওডিআইতে 245 রানের টার্গেটই মিট করতে পারেনি বাংলাদেশ। যে ধরনের একটা বিপর্যয় বাংলাদেশ দেখেছে, তাতে বিশ্ব রেকর্ড হয়েছে যে 6 রানে 7 উইকেট পড়ে যায়। বিশ্ব ক্রিকেটে এটা কিন্তু হয়নি কখনো, ওডিআই ক্রিকেটে এটা হয়নি। আমার কথা হচ্ছে যে আপনি 300+ রান করেন, 300+ রান করেন, তাতেই কিন্তু যারা বাংলাদেশের ফ্যান ফলোয়ার্স অথবা বিশ্ব ক্রিকেট, তারা দেখবে যে বাংলাদেশ তাদের প্রিয় ফরম্যাট ওডিআই ক্রিকেটেও ভালো খেলতে অভ্যস্ত হয়েছে এবং রেগুলার ভালো খেলে। একদিন ভালো খেলবে, একদিন ভালো স্কোর করবে, আর 10 দিন করবে না। এতে হয় কি, আমাদের সমালোচনাটা বেশি হয়, যার জন্য কত রান করলে যে একটা ফাইটিং স্কোর হবে এটা বলা খুব মুশকিল। তার চাইতে আমাদের দাবি, ভক্ত বা ফ্যান ফলোয়ারদের দাবি, যারা ক্রিকেট নিয়ে লেখাপড়া করেন, বিশ্ব ক্রিকেট বা আইসিসিরও দাবি যে তোমরা ভালো ক্রিকেট খেলো। এটাই হচ্ছে আমার কাছে বড়, যে গত ম্যাচটা যেখান থেকে শেষ করেছো ওখান থেকে শুরু করার দরকার নেই, ওটা ভুলে যাও। নতুন ম্যাচ, নতুন দিন, একটা ভালো ক্রিকেট খেললে আমরা খুশি। জি কামরুজ্জামান, আপনি বলছিলেন যে 5 রানে বাংলাদেশের 7 উইকেট পড়ে গিয়েছে গত ম্যাচে, কিন্তু বাংলাদেশ যে এই যে পঞ্চপাণ্ডব ছাড়া এত বছর পর খেলতে নেমেছে, নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। আমরা আগে যেটা দেখেছি যে বাংলাদেশ প্রথমে উইকেট, মিডল অর্ডার বা টপ অর্ডাররা উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশের যে মাহমুদুল্লাহ, মুশফিক, তারপর হচ্ছে সাকিব আল হাসান পরে এসে তারা একটু ম্যাচটা ধরে খেলেছেন। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত সেই ক্রিকেটার নেই যারা হচ্ছে ম্যাচটা ধরে খেলবে। আপনার কি মনে হয় যে বাংলাদেশ এই ম্যাচে, এই সিরিজে এখন পর্যন্ত সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ মতো ক্রিকেটারদের অভাব বোধ করেছে? এটা একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, আসলে ওইভাবে কেউ এখনো অভ্যস্ত হতে পারেনি। আমরা যদি বলি, তাহিদ হৃদয়ের কথা বলি, মেহেদী মিরাজের কথা বলি, আমরা এখানে যদি জাকের আলীর কথা বলি, তারা কিন্তু ওইভাবে অভ্যস্ত হয়ে ওঠেনি। আমরা যাদের প্রতি বিশ্বাস রাখছি তারা কিন্তু কলাপস করছে। এটা একটা অভ্যস্ততার ব্যাপার। সব ক্রিকেটে আপনি যখন পাশের দেশ ইন্ডিয়া ক্রিকেটেও যখন সচিনটা অবসর নিল, তারপরে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছিল, ওই গ্যাপে কিন্তু বিরাট কোহলিরা এসে কাভার করেছে, রাইট, কে এল রাহুল এসে কাভার করেছে। যখন শ্রীলঙ্কার ক্রিকেটে মাহেলা জয়বর্ধনা অথবা সাঙ্গাকারা অথবা এখানে দিলশানরা অবসর নিল, ওই জায়গাটা ওই ট্রানজিশন পিরিয়ডে তাদের কিন্তু সমস্যা হয়েছিল, কিন্তু তারা মোটামুটি কামব্যাক করার চেষ্টা করেছে। আমাদের কোথায় গেলে একটা সমস্যা, মনস্তাত্ত্বিক সমস্যা, যে নির্ভরতা, যে সাকিব ভাই তো আছে, তামিম ভাই আছে, মুশফিক ভাই আছে, আমরা যুদ্ধা, আসলে যুদ্ধা না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু আপনি নিজের যোগ্যতা প্রমাণ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে এসেছেন, অতএব দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি আপনাকে শো করতে হবে। মুশফিক নেই, মুশফিক প্রতিদিন থাকবে না, সাকিব থাকবে না, তামিমরা থাকবে না, তাই বলে কি আমি খেলে দেবো না? আমার প্রতি কি দল বা দেশ আস্থা রাখবে না? এই আস্থার সংকটে ভুগছে বাংলাদেশ। তবে আমার খুব কেন জানি বিশ্বাস যে বাংলাদেশ, এই পঞ্চ পাণ্ডবের কথা বলছিলেন, এই পাণ্ডব বাদেও যে বাংলাদেশ খেলতে পারে, গত খেলায় কিন্তু বাংলাদেশ সেটা বুঝতে পেরেছে। আমার বিশ্বাস যে যারা মিডল অর্ডারে খেলছে বা যারা এই পঞ্চ পাণ্ডববিহীন খেলছে, তারা একটা সিগন্যাল পেয়েছে
যে না, আমার নিজেকে তৈরি করতে হবে, দলকে সার্ভিস করতে হবে, আর যদি আমি এখানে কম্পিটিশনে না থাকি তাহলে আমি দল থেকে বাদ করবো, রাইট? আমার বিশ্বাস যে এই পঞ্চপাণ্ডববিহীন বাংলাদেশ দল, এই যে শূন্যতা বা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, বাংলাদেশ দল খুব দ্রুতই কামব্যাক করবে। জি, আপনি মেহেদী হাসান মিরাজের কথা বলছিলেন, যার ক্যাপ্টেন হিসেবে এই সিরিজ দিয়ে অভিষেক হয়েছে। অনেকেই বলছে যে সাকিবের মতো ততটা বোলিং আর ব্যাটিং দুই বিভাগেই হচ্ছে মিরাজ খুব একটা ইম্প্যাক্টফুল না অধিনায়ক হিসেবে। আপনি আপনার কিভাবে মূল্যায়ন করবেন? মিরাজ যে কি করবে আসলে মিরাজ বুঝতে পারছে না। খুবই খারাপ একটা অবস্থা মিরাজের। মিরাজ অধিনায়ক করেছেন, মিরাজ উইকেট পাচ্ছেন না। তিনি অলরাউন্ডার হিসেবে দলে প্রবেশ করেছেন, না তার ব্যাটে রান আছে, না তার বলে উইকেট আছে। মিরাজ কি এখানে ইকোনমি রেট মেনটেন করে বল করবেন, পাইছি। না মিরাজ রান দিয়ে উইকেট নেবেন? এই হিসাবটা কিন্তু মিরাজকে করতে হবে, রাইট? যেখানে উইকেটের জন্য মিরাজকে খেলতে হবে। কিন্তু একটা উইকেট বা একটা যদি বড় জুটির ব্রেক আনা যায় তাহলে কিন্তু অপোনেন্টের উপর চাপ পড়ে। মিরাজ রান কম দিচ্ছেন কিন্তু উইকেট পাচ্ছে না, তাহলে কিন্তু লাভ হবে না। আমার উইকেটও থাকতে হবে, রান একটু বেশি দিই, কিন্তু কোন জায়গায় কোন বোলিংটা করতে হবে মিরাজকে কিন্তু এই হিসাবটা নিজেকে নিজে করতে হবে। আর মিরাজ যেহেতু নতুন একজন অধিনায়ক, এখানে মিরাজের আসলে এমন একটা সময় অধিনায়ক করেছে যে জায়গায় সিনিয়রদের কোনো সাপোর্ট তিনি পাচ্ছেন না। এখন সাম্প্রতিক সময় তিনি অধিনায়কত্ব থেকে বাদ করলেন। শান্ত মিরাজকে কতটা সাপোর্ট দিবেন, অথবা লিটন কুমার দাস কতটা সাপোর্ট দিবেন, এটা একটা ভাবার বিষয়। যারা দলে আছেন তারা সবই মিরাজের এজের, এখানে টপমোস্ট সিনিয়র বলতে কেউ নেই। এখন মিরাজ হবে কি, মিরাজ হয়তো তার সাবেকদের অথবা কোচদের সঙ্গে খুব ক্লোজলি পরামর্শ করে তার অধিনায়কত্ব সেট আপ করতে হবে। জি, কামরুজ্জামান, আমি আপনাকে একটু থামাতে চাই। আমরা ইতিমধ্যে হচ্ছে বাংলাদেশের একাদশটা পেয়ে গেছি। সেখানে হচ্ছে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে একাদশে। সেখানে লিটন দাসের পরিবর্তে শামীম হোসেন পাটোয়ারি জায়গা পেয়েছেন। তাসকিন আহমেদের জায়গায় আছেন হাসান মাহমুদ। পুরো একাদশটা যদি আমি একটু বলি: মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। আজকের একাদশটা কেমন হয়েছে আপনার কাছে? লিটনের বাদ করাটা অনুমেয় ছিল। লিটন গত 8টা ম্যাচে 4টা ম্যাচে তিনি ডাক মেরেছেন। লিটন অনেক সুযোগ পেয়েছেন। লিটন 2015 সালে তিনি ওডিআই ক্রিকেটে চান্স পান, এক যুগ ধরে তিনি খেলছেন। কিন্তু লিটন পরিপূর্ণ একজন ক্রিকেটার হয়ে উঠতে পারেননি। গত খেলায় তিনি যেভাবে কলাপস করেছেন, যে জায়গায় তার ব্যাটিং অর্ডারটা ছিল, সেখানে তিনি তার বডি ল্যাঙ্গুয়েজ, গেস্টার, পোস্টার এমন ছিল খুবই দৃষ্টিকটু, এবং দৃষ্টিকটু ভাবে আউট হয়েছেন। তো লিটন গত কালকে বা আগের দিন যে প্র্যাকটিস হয়েছে, লিটন সে প্র্যাকটিসে অংশগ্রহণ করেনি। লিটনের আজকে দলে বাদ পড়াটা এটা সহজে অনুমেয় ছিল। আর তাসকিন কেন বাদ পড়লেন এটা আমি জানি না। তাসকিন ইনজুরির সঙ্গে যুদ্ধ করেন। তাসকিন দীর্ঘদিন পরে তিনি ইনজুরি থেকে ফিরে এসে 4টি উইকেট নিলেন, এবং কি বোলার ছিলেন হাসান, তিনি তাসকিনের অভাবটা কতটা পূরণ করতে পারবেন এটা টিম ম্যানেজমেন্ট ভালো জানেন। তবে যেহেতু হাসান সুযোগ পেয়েছেন, এটার জন্য একটা ডেলিভার করেন তিনি। এই মানে আস্থার জায়গাটা তিনি যেন প্রতিদান দেন, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। জি, আপনি লিটনের কথা বলছিলেন। লিটন গত 2023 সালের পর থেকে ওয়ানডেতে এখন পর্যন্ত 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। লিটনের পারফরমেন্সটা ওয়ানডেতে খুব একটা সুবিধাজনক না। গত ওয়ানডেতেও সে খুব একটা ভালো খেলেনি। আমরা পেসার তাসকিন আহমেদের কথা যদি বলি, আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড়রা হচ্ছে জ্বর, ঠান্ডা এবং পেটের পীড়ায় ভুগছেন। এই জন্য গতকাল তানজিদ তামিমও যে পেসার আছেন তানজিম সাকিব, সে কিন্তু অনুশীলনে আসেনি জ্বরের কারণে, কিন্তু আজকে তিনি একাদশে আছেন। তাছাড়াও বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স, তিনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তিনি গতকালকে হচ্ছে ইউকেতে গেছেন। এখন পর্যন্ত বাংলাদেশ দলকে এই ম্যাচে কোচ হিসেবে সামলাবেন সালাউদ্দিন। দেশে একজন কোচ বাংলাদেশকে এই ম্যাচে সামলাবেন। আপনি দেশি কোচ একটা বাংলাদেশকে এই ম্যাচটাতেই মাঠের বাইরে থেকে নেতৃত্ব দিবে। কামরুজ্জামান, আপনি সেই বিষয়টাকে, সালাউদ্দিনের ফিরে আসাকে কেমনভাবে দেখছেন? দারুণ জায়গায় আপনি একটা প্রশ্ন করেছেন, দারুণ প্রশ্ন, দারুণ জায়গায় ক্লিক করেছেন। ফিল সিমন্স তিনি ইংরেজিতে কথা বলেন, তার ল্যাঙ্গুয়েজ অ্যাকসেন্ট বা আমাদের খেলোয়াড়রা ইংলিশ বুঝতে পারেন কিনা এটা নিয়ে কিন্তু আমরা পত্র পত্রিকায় পড়েছি। মোহাম্মদ সালাউদ্দিন, যিনি তামিমের গুরু, সাকিবের গুরু, মুশফিকদের গুরু, যখনই আমাদের দেশি খেলোয়াড়রা কোনো ব্যাট টাচে যান সালাউদ্দিনের পরামর্শ নেন।
দেখুন সালাউদ্দিন দলে ঢোকার পরেও কি আমাদের দলে খুব উন্নতি হচ্ছে? খুব উন্নতি হচ্ছে, উন্নতি কিন্তু হয়নি। তবে আজকে মোহাম্মদ সালাউদ্দিনের একটা মানে প্রমাণ করার দিন যে তিনি বাংলা ভাষায় কথা বলবেন, টার্মস কন্ডিশন গুলো কার কি দায়িত্ব বাংলা ভাষায় বুঝিয়ে দিবেন, সিচুয়েশন বুঝে তিনি দ্বাদশ প্লেয়ার মাঠে পাঠাবেন, অথবা তিনি এমন একটা ইম্প্যাক্ট একটা ডিসিশন নেবেন যেটা খেলার আমূল পরিবর্তন আসে, কোচের সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনও যেন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে যে হ্যাঁ সালাউদ্দিন স্যারের এই অর্ডার। তাহলে হয়তো সালাউদ্দিন সাহেব এবং আমাদের দেশি কোচ তাকে দলে ইনক্লুশন করা এটা যুক্ত হবে। তবে সালাউদ্দিনের দলে ইনক্লুশন করার পরে যে খেলোয়াড়রা খুব ভালো খেলেছেন এটা কিন্তু নয়। আজকে ফিল সিমন্সের অভাব বোধ করবেন না, এটা যেন সালাউদ্দিন প্রমাণ করতে পারেন। রাইট। আর ফিল সিমন্স তিনি ইতিমধ্যেই যাবার আগে তিনি একটা বড় প্রায় 2 ঘন্টার একটা রুদ্ধদ্বার বৈঠক তিনি করেছেন। তিনি তার খেলোয়াড়দেরকে একটা ব্রিফ করেছেন। কি ব্রিফ করেছেন যে যারা তোমরা স্থায়ী হবা, যখন তুমি সেটেল হয়ে গেলা, ইনিংসটা বড় করার চেষ্টা করবা। আর যারা তোমরা নতুন ভাবে মাঠের মধ্যে যাবা, পিচে যাবা, তোমরা একটু সময় নিয়ে তারপর তোমাদের স্টার্টটা করো। রাইট। এই যে হুড়মুড় করে তাসের ঘরের মতো বালুর বাঁধের মতো যেন ভেঙে তোমরা না পড়ো, এই ব্রিফটা তিনি করে গেছেন। তারপরে সালাউদ্দিন সাহেব তার যে অভিজ্ঞতা তিনি তার খেলোয়াড়দের মাঝে বুঝিয়ে দেবেন এবং সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট আসবে, এটা আমাদের প্রত্যাশা। জি কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এই ম্যাচ নিয়ে কথা বলার জন্য। আমরা আশা করি পরবর্তীতে আপনার কাছে পরের কোনো একদিন ম্যাচে আপনাদের কাছে অবশ্যই যাব। দর্শক, আমরাও আশা করছি বাংলাদেশ এই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াবে, সিরিজটা বাঁচিয়ে বাংলাদেশ এই ম্যাচ নিজেদের পছন্দের ফরম্যাটে ম্যাচ জিতবে। দর্শক, এই ছিল আমার কাছে। আশা করি আপনাদের আর পরবর্তী ম্যাচে আপনাদের সাথে নতুন কোনো এক অতিথিকে নিয়ে হাজির হয়ে যাব।